আমার এই হেল্পার দিদাটাকে যত দেখি আমি ততই অবাক হয়ে যাই। বিয়ে করে আসার পরে ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না সবকিছুতেই সৌমিত্র আমাকে অনেক হেল্প করে। এই সুন্দর বেডশিটটা আমি কোথা থেকে নিয়েছি আর কি করে আমার ঘর গুছিয়ে রাখি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ছিল মঙ্গলবার, সোম থেকে শুক্রবার হচ্ছে বাচ্চাদের ডে কেয়ার থাকে আর শনি রবিবার ছুটি থাকে। তো প্রতিদিন একই ডিউটি, সকালে তাদেরকে ঘুম থেকে উঠানো, ব্রাশ করানো, খাওয়ানো, রেডি করানো এবং ডে কেয়ারে দেওয়া। এটা আমার প্রত্যেক দিনের কাজ। অনেক আপুরা কৌতূহল বশত জিজ্ঞাসা করেন যে আপু, আপনার বড় সন্তান তো অনেক বড় হয়ে গেছে, ও কি একা একা কিছুই করতে পারে না, নিজে নিজে কিছুই করতে পারে না? হ্যাঁ, শাশা সব কিছুই করতে পারে, নিজে নিজে খেতে পারে, ব্রাশ করতে পারে, নিজের জামা কাপড় নিজেই পরতে পারে। শুধু শাশা না, গোল্লাবাবু কিন্তু নিজের কাজটা নিজেই করতে পারে। কিন্তু তারপরেও ওই যে আমাদের বাঙালি মায়েদের মন বলে একটা কথা আছে না, যে মায়ের মন বাচ্চা সবসময় ছোটই থাকে। আর সাত্বিকের বিষয়টা হয়েছে যে গোল্লা আসার পরে সবাই ওকে অনেক বেশি বড় মনে করে, কিংবা ওর বিহেভিয়ারটাই এরকম যে ওকে অনেক বেশি বড় ম্যাচুরিট লাগে, কিন্তু ও কিন্তু অনেক ছোট। তো এইদিকে পোলাপানদেরকে ডে কেয়ারে রেখে আমরা একটু কেনাকাটা করতে আসলাম। এই ঘরের টুকিটাকি কেনাকাটা আর কি, টয়লেট টিস্যু, একটু পারফিউম, এই সব আর কি, বিস্কিট, কলা, এইগুলোই আর কি। তো আমার একটু মনে হলো যে একটু জুস টাইপের কিছু খাই। তো কি খাই করতে করতে ভাবলাম এই মিক্স ফ্রুট জুসটাই নিয়ে নিই। তো কেনাকাটা করে আজকে আবার তাড়াতাড়ি বাসায়ও ফিরতে হবে, কারণ এরপরেই হেল্পার দিদা আসবে। একটা সময় ছিল যে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে কোকা কোলা খেতাম, মানে এত পরিমাণ নেশা ছিল। তো এখন কিন্তু ডায়েট করার পরে আমি কোনো প্রকার সফট ড্রিঙ্কস খাই না। তো এই যে আমরা বাসায় ঢুকতে না ঢুকতে আমার হেল্পার দিদাও চলে আসলো। আর এই হেল্পার দিদাকে তো আপনারা অনেকেই চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, এই হেল্পার দিদাটা আমরা এই বাড়িতে যখন উঠি কিংবা আমরা যখন বাড়ি কিনি তখন থেকে আমার বাসায় কাজ করে। আপনারা অনেক আপুরাই বলেন আপু একদিন তোমার বাড়িটা ঘুরিয়ে দেখাও। আসলে কি ঘুরায় দেখাবো বলেন, আমার ওপর তলা হচ্ছে 3টা রুম, তার মধ্যে এই রুমটা হচ্ছে অফিস রুম বানায় নিছে। অফিস রুম আমি যতই গোছাই দিই না কেন 5 মিনিটের মধ্যে যা তাই করে ফেলে। এটা আমাদের বেডরুম। আর এদিকে দিদা এসে প্রথমে শাওয়ার রুম পরিষ্কার করতে শুরু করেছে। আর দিদা যেদিন যেদিন আসে সেদিন আমি প্রত্যেকটা বিছনার চাদর চেঞ্জ করি এবং দেখা যায় জানালা দরজাও মুছি। দিদা মাসে 4 দিন আসে, মানে সপ্তাহে 1 দিন করে। আবার কোনো মাসে দেখা যায় সপ্তাহে 6 দিনও আসছে। এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমার কি কি কাজ করানো লাগবে কিংবা কি কি হেল্প লাগবে। তো এই যে বললাম আমাদের ওপর তলায় হচ্ছে 3টা রুম, শাওয়ার রুম আর একটা টয়লেট। তো আমাদের 3টা রুমের মধ্যে একটা রুম অফিস, আর এই রুমটা হচ্ছে মূলত গেস্ট রুম। দেশের মতো ওইভাবে বিদেশে কেউ কারোর বাড়িতে এসে থাকেও না, অত সময়ও কারোর নেই। তো এখন মূলত এই ঘরটা আমি আমার ড্রেসিং রুম হিসাবেই ব্যবহার করি। আমার পিয়ারে জামা কাপড় কিংবা আমার শাড়ি রাখা কিংবা রেডি হওয়া এই কাজেই ব্যবহার করি। যেহেতু সামনে ঈদ, তাই দেশ থেকে অনেক পেয়ার আসছে, আর এই পেয়ারগুলো সব আমি এই রুমেই রাখছি। দেখা যায় যেদিন আমি শ্যুট করতে যাই কিংবা আমি ফ্রি থাকি সেদিন একবারে 2-3টা শাড়ি কিংবা 2-3টা ড্রেসের শ্যুট করে আসি, সেটাই 1 সপ্তাহ কাজে লাগাই। আর যেদিন বাইরে ছবি তুলতে যাই সেদিন তো দেখা যায় সারাদিনই পার হয়ে যায়, বাসায় এসে কোনো রকম ড্রেস চেঞ্জ করে আবার পোলাপান আনতে যাই। তো জামা কাপড় ওরকমই অগোছালো হয়েই থেকে যায়। আর বাচ্চারা ডে কেয়ার থেকে আসার পরে আমি পারতপক্ষে আমার পার্সোনাল কাজ কিংবা ফোন হাতে নেওয়া কিংবা ভিডিওর কাজ না রাখার চেষ্টা করি। পুরাটা সময়ই ওদেরকে দেওয়ার চেষ্টা করি, কারণ সকাল থেকে ওরা অনেকটা সময় ডে কেয়ারে থাকে। তো বাসায় আসার পরে আমি ওদেরকে বেশি সময় দেওয়ার চেষ্টা করি। তো ওই আর কি, আমার প্রত্যেক দিন আর ঘর পরিষ্কার করা হয় না, একদিন গুছিয়ে রাখি, তারপরের সপ্তাহে আবার যখন হেল্পার দিদা আসে তখন আবার গুছাই। তো এরকমই হয়। আগে যেমন জাপানে প্রতিদিনই অফিসে যাওয়া লাগতো, কিন্তু এখন করোনার পর থেকে অনেক অফিসই ওয়ার্ক ফ্রম হোম করে দিয়েছে, মানে প্রত্যেক দিন আর অফিসে যেতে হয় না, বাসা থেকেই অফিস করা যায়। আর যেহেতু সৌমিত্র বাসায় থাকে তাই অধিকাংশ কাজেই সে আমাকে হেল্প করে দেয়। বিশেষ করে রান্নাটা তো আমার করতেই ইচ্ছা করে না, অধিকাংশ দিন সেই রান্না করে। আবার ধরেন এই বিছনা চাদর কিংবা আমি কোনো কাজ করতে গেলেই সে আমার হাতে হাতে কাজ করে দেয়। এদিকে আমি তাকে জিজ্ঞাসা করছি যে এই বিছনা চাদর আর কাঁথাটা সুন্দর হয়েছে না, সে বলে যে না ঘুমায় দেখলে তো বোঝা যাবে না যে কাঁথা কেমন। তো সে একটু ঘুমিয়ে কাঁথা কেমন সেটা দেখার চেষ্টা করছে। আর এদিকে বিছনা চাদর এলোমেলো হওয়ার জন্য আমার তো মাথা গরম হয়ে গেছে। তা আমি বললাম আগে তুমি বিছনা চাদর শার্ট করো, তারপরে কথা বলো। আমার রুমের অধিকাংশ বিছানার চাদরই হালকা কালার কিংবা সাদার মধ্যেই থাকে, আর এইগুলো সবই আমার মা দেশ থেকে পাঠায়। আর এখন তো আরো সুবিধা হয়েছে, আগে তো মা দোকানে যে ফোন দিয়ে আমাকে দেখাতো, আর এখন আমি অনলাইনে দেখেই অর্ডার করে ফেলি। এটা আমার অনেক বেশি সুবিধা হয়েছে। তো বেডশিট চেঞ্জ করার পরে আমি একটু বেডের চারপাশে কিংবা জানালা দরজা সবকিছুই মুছে নিলাম, আর একটু ভ্যাকুয়ামও দিয়ে নিলাম। যেহেতু আমরা এই বিছানায় কেউ ঘুমাই না, আর এই রুমে আমি ছাড়া খুব একটা কেউ আসেও না, তাই এই
নকশি চাদরটা এই রুমেই পাতলাম যে 2-3 মাস চেঞ্জ না করলেও হবে। এবার বলি এই নকশি চাদরটা কিংবা নকশি কাঁথাটা আমি কোন পেজ থেকে নিয়েছি, আর কোয়ালিটি তো আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন। এই নকশি কাঁথা চাদরটা নিয়েছি নকশি কাঁথার মাঠ ফেসবুক পেজ থেকে। ওখানে আপনারা অনেক রকম ডিজাইনের, অনেক রকম কালারের নকশি কাঁথা, নকশি চাদর পেয়ে যাবেন। এদিকে দেখি সৌমিত্র বেডরুম পরিষ্কার করা শুরু করে দিছে, চাদরও উঠায় ফেলছে। আর খাটের চারপাশে যেই হালকা পাতলা ময়লা ছিল সেগুলো সে একটু ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করে নিল। জাপানের বেডরুমগুলো কিন্তু আমাদের দেশের মতো এত বড় হয় না, আর আমরা বেডরুমের তুলনায় খাট কিনছি বিশাল বড়, আর তাই আমার বেডরুমে বেড ছাড়া আর কিছুই রাখার অপশন থাকে না। বিদেশের ঘরগুলো মোটামুটি ছোটই থাকে, আর দেখা যায় বাচ্চারা একটা বয়স হয়ে গেলে, একটু বড় হয়ে গেলে মায়েরা তাদেরকে আলাদা রুমে শিফট করে দেয়, কিন্তু আমার পক্ষে কেন জানি না এটা সম্ভবই না যে আমার বাচ্চাকে আলাদা রুমে ঘুম পাড়াবো, আমি আলাদা রুমে ঘুমাবো। আমার আসলে ঘুম হবে না, যার কারণে আমি একটু বিশাল বড় বেড কিনছি। আমি জানি না ভিডিওতে বেডটা কত বড় দেখা যাচ্ছে, কিন্তু জাপানে কিন্তু এই টাইপের এত বড় বেড কিন্তু খুবই রেয়ার, খুঁজলেও দেখা যায় হাতে কোনো 1-2 পাওয়া যাবে। তো আমরা কিন্তু বেড কেনার সময় অনেক খুঁজে 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 অনেক দেখে শুনে তারপর বেড কিনছি। আর এই বেডের বিছনা চাদর হচ্ছে আমাকে অর্ডার দিয়ে বানাতে হয়, তাই মা একেবারে দেশ থেকে গজ কাপড় কিনে সেটাকে সেলাই করে আমার বেডের সাইজে বানায় পাঠাই। আর এদিকে আমার দিদার কাণ্ড দেখেন, আমি বললাম তাকে যে আমি এই রুমটা একদম ক্লিন করে গেছি, জানালা দরজা মুছছি, তাও আমার কথা তার বিশ্বাস হলো না। তার হাতে করে না মুছলে নাকি ভালো লাগে না। তো আজকে আর অফিস রুম ক্লিন করতে পারিনি, ওরকমই রাখছি। আমি একবার মুছে গেছি, তারপরেও সে নিজে হাতে আবার সব দরজা জানালা সব কিছু মুছছে। আর এদিকে আমাকে বলছে তুমি কেন এই কাজগুলো করতে গেছো, এই কাজের জন্য তো আমি তোমার থেকে টাকা নিই, এটা তো আমার কাজ, তুমি কেন করছো। এবার অনেকে ভাবতে পারেন দিদা মনে হয় পেটের দায়ে কাজ করছে, কিন্তু এমনটা কখনোই না। তারা নিজেদেরকে সুস্থ রাখার জন্য কাজ করে। এদিকে দিদার সাথে গল্প করতে করতে ভাবলাম যে মশলার যে ড্রয়ারটা সেটা গুছিয়ে ফেলি। ভাবতে ভাবতে দিদার মেয়ে দিদাকে নিতে চলে আসছে। তো আমি বলছিলাম যে অনেক ঠান্ডা পড়েছে, তুমি সাবধানে থেকো। আর সে সিঁড়ি দিয়ে নামতে নামতে উল্টা আমাকে বলছে যে এই কয়দিন অনেক বেশি ঠান্ডা পড়বে, তুমি কোনো কাজে হাত দিও না, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি তো সামনের সপ্তাহে আসবো, সব গুছিয়ে আমি করে দিয়ে যাব। এদিকে দিদাকে বিদায় দিয়ে ঘরে ঢুকেই দেখি আরেক মহাকাণ্ড বেঁধে গেছে। আমি বিছনার চাদর যেগুলো গুছিয়ে রেখে আসছিলাম সেগুলো সে সব উঠাচ্ছে। কেন উঠাচ্ছে? কারণ বেডরুমে যেই কার্পেটটা আমি পাতবো ভেবেছিলাম সেই কার্পেটটা ঠিক বিছনার নিচে না দিলে ভাঁজ হয়ে থাকছে। এই জন্য সে খাটের সব কিছু নামায়ে একদম সব পরিষ্কার করে এখন আবার ছেলেদেরকে আনতে যাচ্ছি। আজ আবার মঙ্গলবার, সেহেতু মঙ্গলবার আর শুক্রবার সাত্ত্বিকের কোচিং থাকে, মানে কুমন থাকে। ডেকেয়ার থেকে বাসায় এসে কুমনের ব্যাগ নিয়ে আমি সাত্ত্বিককে কুমনে নিয়ে যাই, আর গোল্লা তার বাবার সাথে বাসায় থাকে। ওই কুমন কিন্তু বাসা থেকে খুব একটা বেশি দূরে না, মানে বাসার সামনে দাঁড়ালেই কুমন দেখা যায়। কিছুদিন ধরে শাসা আর গোল্লা শাওয়ার করাতে গেলেই বলে যে তারা জল নিয়ে খেলা করবে। যেহেতু আজকে হেল্পার দিদা বাথরুম পরিষ্কার করে দিয়ে গেছে, তাই আমিও ওদেরকে একটু জল দিয়ে খেলতে দিলাম। তো এই যে শাওয়ার করায় খাওয়ায় এখন ঘুম পাড়াতে নিয়ে আসবো, তার আগে আমি আবার বলছিলাম যে দেখো এই রুমটা আমি কি সুন্দর করে গুছাইছি। সেটা দেখে তো শাসা আর গোল্লা খুব খুশি হয়ে গেছে। এদিকে গোল্লার তো বিছনার চাদর খুব পছন্দ হয়েছে, সে নাকি আজকে এই বিছানায় ঘুমাবে। সে বারবারই বলছে মামা শৌ শৌ, নেনে নেনে, মানে ঘুমাবে, সেই বিছানায় ঘুমাবে। অনেক আপুরা আবার জিজ্ঞাসা করেন যে আমার ছোট ছোট 2টা বাচ্চা, আমার এই বেডশিট এত সাদা সাদা পাতি কিংবা এত হালকা কালার পাতি নোংরা হয় না? আসলে আমাদের সেই অপশন নাই, আমরা এত ব্যস্ত থাকি, সেই সকালে বিছনা থেকে উঠি আবার রাতে ঘুমাতে যাওয়ার সময় বিছনায় যাই। আর ছুটির দিনগুলোতে যদি বাসায় থাকি তাহলে দেখা যায় আমাদের লিভিং এ বেশি সময় কাটানো হয়, যার কারণে দেখবেন আমার সোফার উপর একটা কালারফুল চাদর পাতা থাকে। তো এই যে এখন বাজে রাত 9টা, আর এখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতে নিয়ে আসলাম। সারাদিনের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।